সুপ্রিয় ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে তৃতীয় সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের আমাদের বিশেষ ভিডিও। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যেমনভাবে পরীক্ষা দেবে অর্থাৎ যেরকমভাবে তোমাদের 40টি নম্বরের পরীক্ষা থাকবে বাংলা বিষয়ের মডেল প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। তোমরা চেক করে নিতে পারো এরকম প্রশ্ন আসলে তোমরা পরীক্ষায় কতটা প্রিপেয়ার, কতটা প্রস্তুত আছো। আজকের এই 40টি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব, পাশাপাশি উত্তরও বলে দেবো। তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। এই প্রশ্নগুলি তোমরা কিন্তু পরীক্ষায় পাবে বা এরকম টাইপেরই প্রশ্ন কিন্তু তোমাদের আসবে, তাই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যতগুলো এরকম তোমরা ভিডিও দেখবে তোমাদের মক টেস্ট কিন্তু কমপ্লিট হয়ে যাবে। পাঠ্যপুস্তক পড়ার পাশাপাশি স্মার্ট পদ্ধতিতে পড়াশোনার জন্য আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো। তোমাদের সাথে রয়েছে আমি তোমাদের সুরজিৎ স্যার। এখানে যে 40টি প্রশ্ন আছে, এই প্রশ্নগুলির মধ্যে তোমরা কতগুলো পারছো অবশ্যই কমেন্ট করে জানিও। এর আগেও আমরা কয়েকটি মডেল সেট পাশাপাশি বোর্ডের তৈরি প্রশ্নপত্র তোমাদের আপলোড করেছিলাম, সেগুলো প্লেলিস্ট থেকে দেখে নেবে। আজকের প্রথম প্রশ্ন দেখো, বিবৃতি 1, বিবৃতি 2, বিবৃতি 3 এরকম বিবৃতি দিয়ে তোমাদের প্রশ্ন আসবেই পরীক্ষায়। তাহলে প্রথম প্রশ্ন কি বলেছে, জয়রাম যৌবনকালে ছিলেন রীতিমতো বদরাগী। বিবৃতি 2 বলেছে জয়রামের অধিবাস যশোর জেলায়। বিবৃতি 3, জয়রাম হাতি কিনেছিলেন পীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে 2000 টাকায়। আর 4 নম্বর বলেছে জয়রামের কাছে হাতির জন্য দরবার করেছিলেন কুঞ্জবাবু ও নরেশবাবু। তো উপরোক্ত বিবৃতিগুলির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো এখানে 4টে অপশান কিন্তু তোমাদের পরীক্ষায় দেওয়া থাকবে। এই 4টে অপশানের মধ্যে কোনটা হবে তোমরা কিন্তু কমেন্ট করে জানাও। প্রথমে আমি তোমাদেরকে জানিয়ে রাখি যে বলা হয়েছে যে জয়রাম যৌবনকালে ছিলেন রীতিমতো বদরাগী। এটা কি সত্য? একেবারেই সত্য, তাহলে এটা হচ্ছে সত্য। জয়রামের অধিবাস যশোর জেলায়, এটাও কিন্তু সত্য। কিন্তু জয়রাম পীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছে 2000 টাকার মূল্যে হাতি কিনেছিলেন, এটা কিন্তু মিথ্যা। 4 নম্বর, জয়রামের কাছে হাতির জন্য দরবার করেছিলেন কুঞ্জবাবু আর নরেশবাবু, এটাও কিন্তু ভুল। তাহলে দেখো প্রথম দুটো আমরা দেখতে পেলাম সত্য, তারপরে দুটো 3 নম্বর আর 4 নম্বর এগুলো ভুল। তাহলে প্রথম দুটো সত্য, তারপর মিথ্যা। 4টে অপশানের মধ্যে কোনটা হচ্ছে দেখে নাও। অপশান নাম্বার খ। দেখো প্রথম দুটো সত্য এবং বাকি দুটো কিন্তু মিথ্যা। এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, আশা করি বুঝতে পেরেছো। 40টার মধ্যে কতগুলো পারছো কমেন্ট করে জানাবে। দ্বিতীয় আমরা প্রশ্ন চলে আসছি, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। দেখো 4টে অপশান আগে ভালো করে দেখো, প্রথম অপশানের সাথে কোনটা হবে একটু বলো। দেখো বলা হয়েছে আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তাও নেই দেখছি। এটা 4টে অপশানের মধ্যে কোনটা যুক্তিযুক্ত? জয়রাম, অশিষ্ট, 2 একজন বালক, নাকি জ্যেষ্ঠপুত্র, নাকি মহারাজ? তারপর বলা হয়েছে নেশা ভাঙ করিয়া তাস পাশা খেলিয়া ফুলুট বাজায়া বেড়াইতেছে। এখানে 4টে অপশানের মধ্যে কোনটা হবে? আমি তোমাদেরকে একে একে কিন্তু এটা কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তাও নেই কথাটি বলেছিলেন জয়রাম। অপশান নাম্বার 2, নেশা ভাঙ করিয়া তাস পাশা খেলিয়া ফুলুট বাজায়া বেড়াইতেছে। এরকম ছক তোমাদের কিন্তু আসবে। তো এটার অপশান কি হয়ে যাবে? এটার উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, অর্থাৎ জ্যেষ্ঠপুত্র। ওকে, নেক্সট, গরুর গাড়িতে আসতে বলো, এটা বলেছিল মহারাজ। এবং হাতি তোর গোদা পায়ে নাতি, এই কথাটি বলেছিল অশিষ্ট 2 একজন বালক। তোমরা পারলে এগুলোকে খাতায় নোটস আকারে কিন্তু লিখে নিতে পারো, খুবই উপকার হবে। দেখো 3 নম্বর প্রশ্ন, বামুনহাটের মেলায় আদর বিকৃত হলো না, কারণ কি? দেখো কারণ বলা হয়েছে আদর যাওমা বামুনহাটে মেলা দেখে এসো। ব্রাহ্মণের মুখ থেকে এই বাক্য নিশ্চিত হয়েছিল নাকি? দেখো বিবৃত কারণ বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে, এরকম বিবৃতি কারণ কিন্তু থাকবে। তো বামুনহাটের মেলায় আদর বিকৃত হলো না, 4টে অপশান তোমাদেরকে দিলাম। 4টে অপশানের মধ্যে কোনটা হবে সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো। দেখো বামুনহাটের মেলায় আদর কেন বিকৃত হলো না, সেটা এই যে তোমার ওই আদর মা যাও, আদর যাও মা বামুনহাটের মেলা দেখে এসো, এই কথাটা বলেছিল বলে কি, নাকি 4টে অপশানের মধ্যে কোনটা হবে? দেখো দেখো অপশান এ বিবৃতিটা এবং কারণটা দুটোই কিন্তু সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা কিন্তু নয়। তাহলে আমরা কোনটা নেব? অপশান বি নিয়ে নেব, তাই তো? অপশান বি, এ এবং আর দুটোই সঠিক, কথাটা বলেছিল কিন্তু এ আর এর সঠিক ব্যাখ্যা নয়। তাহলে অপশান খ এটি কিন্তু যথার্থ। চলো নেক্সট কোয়েশ্চেন চলে আসবো, 4 নম্বর কোয়েশ্চেন, আদরিণী ঘরে ফিরেছিল কখন? দেখো আদরিণী কখন ঘরে ফিরেছিল বলো 4টে অপশানের মধ্যে। চৈত্র সংক্রান্তি, 10ই জ্যৈষ্ঠ, নাকি কোনটা হবে? অবশ্যই পয়লা বৈশাখ। আদরিণী ঘরে ফিরেছিল পয়লা বৈশাখ। পরে কোশ্চেন দেখো, ড্যাশ থেকে বাই আসছে, ড্যাশ থেকে খ্যামটা। তোমরা বই যদি পড়ে থাকো তাহলে এটা পেরে যাবে। ড্যাশ থেকে বাই আসছে, কোথা থেকে বাই আসছে?
বেনারস থেকে বাই আসছে, আর কলকাতা থেকে আসছে খেমটা, অর্থাৎ এই ড্যাশ পয়েন্টে হবে বেনারস আর এটাই হবে কলকাতা। চলো নেক্সট কোশ্চেন, আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয় জরিমানা হয়েছিল কত টাকা? দেখো, আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয়ের কত টাকা জরিমানা হয়েছিল? তো অবশ্যই তোমরা জানো 5 টাকা, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, তাই তো সব মাটি, যে প্রসঙ্গে এই উক্তি, 4টে অপশনের মধ্যে কোনটা হবে? কোন প্রসঙ্গে এই উক্তিটা করা হয়েছে? অবশ্যই মহারাজ হাতি পাঠায়নি, অর্থাৎ অপশন নাম্বার ঘ। 8 নম্বর প্রশ্ন দেখো, দেখিতে দেখিতে যেরূপ ডাগর হইয়া উঠিতেছে, যার সম্পর্কে এই উক্তি, কার সম্পর্কে এই উক্তি করা হয়েছে? দেখিতে দেখিতে ডাগর হইয়া উঠিতেছে, তো অবশ্যই এটা কার সম্পর্ক হবে? অবশ্যই কল্যাণী সম্পর্কে, অর্থাৎ অপশন নাম্বার খ। চলো নেক্সট কোশ্চেন, অন্ধকার লেখাগুচ্ছ কাব্যটির কাব্যগ্রন্থটির প্রকাশকাল কবে? দেখো, অন্ধকার লেখাগুচ্ছ এই কাব্যটি প্রকাশকাল হচ্ছে 2015 সালে, মনে রাখবে, তোমরা নোটস করে নিতে পারো। 2015 সালে অন্ধকার লেখাগুচ্ছ কাব্যটির প্রকাশকাল। নেক্সট কোশ্চেন, কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলানোর কথা বলা হয়েছে। আবার দেখো এরকম টাইপের প্রশ্ন। দেখো, আইনস্টাইনের ধর্ম, কবিরের ধর্ম, ভ্যান গঘের ধর্ম এবং লেনিনের ধর্ম, কোনটার সাথে কোনটা হবে আমি মিলিয়ে দিচ্ছি। দেখো প্রথম আইনস্টাইনের ধর্ম কি? দেখো, আইনস্টাইনের ধর্ম হচ্ছে দিগন্ত পেরানো, নতুন কিছু শেখা, নতুন দিগন্ত পেরানো, এটা ছিল আইনস্টাইনের কিন্তু ধর্ম। কবিরের ধর্ম কি? কবিরের ধর্ম হচ্ছে সত্যের বয়ান, সত্যের মাধ্যমে তিনি কবির সত্যের বয়ান, এটাই ছিল তার মেন ধর্ম, অর্থাৎ প্রধান ধর্ম, ঠিক আছে। ভ্যান গঘের ধর্ম কি? দেখো, ভ্যান গঘকে আমরা কি হিসেবে জানি? ভ্যান গঘ ছিলেন একজন চিত্রশিল্পী, তো তার ধর্ম হচ্ছে উন্মাদনা, অর্থাৎ আঁকা, উন্মাদনা আঁকা, অর্থাৎ অপশন হয়ে যাবে, অপশন 3-এর সাথে হয়ে যাবে তোমাদের বি, অর্থাৎ উন্মাদনা আঁকা, এটা হচ্ছে ভ্যান গঘের ধর্ম। লেনিনের ধর্ম কি? আর একটাই পড়ে রয়েছে, নতুন পতাকা। লেনিনের ধর্ম হচ্ছে নতুন পতাকা। এরকম একটা ধর্ম থেকে কিন্তু পরীক্ষায় তোমাদের প্রশ্ন চলে আসতেই পারে, তাই নোটস করে নিতে পারো। চলো নেক্সট কোশ্চেন, যেন সে ধর্মই নয়, যা ধর্ম নয়, কোনটা ধর্ম নয়? 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ঘ, অর্থাৎ যে ধর্ম পূর্বোক্ত সবগুলির কথা বলে, অর্থাৎ দেখো, যে ধর্ম পদ ভাবায়, যে ধর্মে কেবলই অপব্যয়, যে ধর্ম দখলের কথা বলে, এগুলো কোনোটাই অ্যাকচুয়ালি ধর্ম নয়, তাহলে অপশন ঘ, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঘ। ওকে, চলো নেক্সট কোশ্চেন, গার্সিয়া লোরকার কবিতা লিখেছিলেন কোন ভাষায়? গার্সিয়া লোরকা কোন ভাষায় কবিতা লিখেছেন? খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। দেখো, 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার গ, অর্থাৎ স্প্যানিশ ভাষায়। গার্সিয়া লোরকা কবিতা লিখেছিলেন স্প্যানিশ ভাষায়। নেক্সট, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম দুটি কি? দেখো, এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুয়ারানী দুয়ারানী কথা এখানে আলোচনা করা হয়েছে। তো লেখকের যে মা, তিনি ছিলেন সুয়ারানী, তো তিনি তার কিছু যুদ্ধ করানোর জন্য কোনো সরঞ্জাম থাকেনি, শুধুমাত্র দুটো সরঞ্জাম পুঁজি করেই তিনি যুদ্ধে পাঠিয়েছিলেন। তো এই দুটি সরঞ্জাম কি? দেখো, 4টে অপশন তোমাদের মধ্যে রয়েছে, 4টে অপশনের মধ্যে কোনটা হবে? 13 নম্বর অপশনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার গ, অর্থাৎ বিশ্বাস এবং ভালোবাসা। বিশ্বাস ও ভালোবাসা, এই দুটি সরঞ্জামই ছিল লেখকের মূল পুঁজি তথা ওই কবিতার কথকের মূল পুঁজি। ওকে, তাহলে দুটি আশীর্বাদী সরঞ্জাম মনে রাখবে, বিশ্বাস এবং ভালোবাসা। নেক্সট কোশ্চেন, দিগ্বিজয় রূপকথা কবিতা অনুসারে বিশ্বাসের সঙ্গে সম্পর্ক নয় কোনটি? বিশ্বাসের সঙ্গে কোনটি সম্পর্ক নয়? 4টে অপশন দেখো, খুব ইম্পর্টেন্ট। বিশ্বাস অ্যাকচুয়ালি কী ছিল আগে, সেটা তোমাদেরকে আগে জানতে হবে। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মন্তপ্রুত অসি, এটা কিন্তু বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত নয়। দুটোই ছিল, বিশ্বাস আর ভালোবাসা, জাদু অশ্ব আর ঘোড়া, জাদু অশ্ব আর একটা অসি, দুটো ছিল, তাই তো। তো এই বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত নয় মন্তপ্রুত অসিটা, কারণ জাদু অশ্ব পুষ্পক রথ কখনো হয়ে যায়, কখনো সপ্তডিঙা পার করতে পারে জাদু অশ্ব, কখনো সপ্তডিঙা হতে পারে, কখনো পুষ্পক, আকাশে পুষ্পক, মাঠে হচ্ছে সপ্তডিঙা এবং জাদু অশ্ব। তো মন্তপ্রুত অসি কিন্তু হবে না, তেপান্তরে জাদু অশ্ব হয়, কিন্তু মন্তপ্রুত অসি এটা বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত নয়, এটা ভালোবাসার সঙ্গে সম্পর্কিত। চলে আসবো নেক্সট কোশ্চেন, আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, পুষ্পক কি? দেখো, পুষ্পক হচ্ছে রথ, তাহলে অপশন নাম্বার গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট 16 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দ বাংলা ভাষা প্রবন্ধটি লেখেন কত সালে? দেখছো তোমরা, ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তো স্টার মার্ক করে রাখতে পারো। 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার খ, অর্থাৎ 1900 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি, মনে রাখবে 20 ফেব্রুয়ারি, 1900 খ্রিস্টাব্দের 20 ফেব্রুয়ারি কিন্তু স্বামী বিবেকানন্দ বাংলা ভাষা প্রবন্ধটি কিন্তু লিখেছিল। চলো নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো 17 নম্বর প্রশ্ন, বুদ্ধদেব কোন ভাষায় লোকশিক্ষা দিয়েছেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, বুদ্ধদেব কিন্তু পালি ভাষায় তোমাদের হচ্ছে লোকশিক্ষা দিয়েছেন, অর্থাৎ অপশন নাম্বার খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, গয়নাটা নাক ফুঁড়ে ঘাড় ফুঁড়ে ড্যাশ সাজিয়ে দিলে,
কি সাজিয়ে দিলে? ব্রহ্ম রাক্ষসী, রাক্ষসী, পেতনি নাকি চেরি? তো 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ব্রহ্ম রাক্ষসী, অর্থাৎ অপশন নাম্বার এ। এরপর 19 নম্বর প্রশ্ন দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলানোর কথা বলা হয়েছে। প্রথমে দেখো পতঞ্জলি, আচার্য শঙ্কর, সবরস্বামী এবং ভারতমুনি। তো 4টে অপশন দেওয়া আছে, তোমাদের কোনটা হবে? দেখো প্রথমে হচ্ছে তোমাদের একের সাথে হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ পতঞ্জলি ছিল কিন্তু মহাভাষ্য। ঠিক আছে, আমি তোমাদেরকে আর এঁকে দেখাচ্ছি না, মনে রাখো পতঞ্জলি হবে মহাভাষ্য। পতঞ্জলি রচিতা, পতঞ্জলি এটা হচ্ছে মহাভাষ্য। আচ্ছা, আচার্য শঙ্কর কী হবে? আচার্য শঙ্কর তাহলে কী রচনা করলেন? উত্তর হয়ে যাবে আচার্য শঙ্কর হচ্ছে ভাষ্য। সবরস্বামী হয়ে যাবে, সবরস্বামী দেখো, সবরস্বামী হয়ে যাবে 3 দাগের হয়ে যাবে ডি, অর্থাৎ মীমাংসা ভাষ্য, এবং ভরতমুনি হয়ে যাবে নাট্যশাস্ত্র। তো অপশান কোনটা হবে? অপশান হয়ে যাবে খ। দেখো ভালো করে দেখে নাও, অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলো পরের কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন দেখো, ওসব মরার লক্ষণ, মরার লক্ষণটি কি? 4টে অপশানের মধ্যে কোনটা হবে বলো? ওসব মরার লক্ষণ, মরার লক্ষণটি কি? দাগ দিয়ে কিন্তু তোমরা কমেন্ট করতে পারো। তো 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রাচীন ভাবনা, বিশেষণ ও সমাসের মাধ্যমে প্রকাশের চেষ্টা, নাকি কোনটা হবে? তো 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশন নাম্বার ঘ, প্রাচীন ভাবনা, প্রাচীন বিশেষণ ও সমাসের মাধ্যমে প্রকাশের যে চেষ্টা, বৃথা চেষ্টা, এটা মোরাল লক্ষণ। ওকে, চলো নেক্সট কোশ্চেন। পডরাজকে ডাকে রে, পডরাজকে ডাকে কারা? পডরাজকে কারা ডাকে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো 4টে অপশনের মধ্যে কোনটা হয়ে যাবে? 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ঘ, অর্থাৎ কাক। পডরাজকে ডাকে কাক। পরে কোশ্চেন, মায়ের দয়া, গল্পে মায়ের দয়া হলো কার, কার দয়া বা কী রোগ? দেখো 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার গ, অর্থাৎ কলেরা রোগ। মায়ের দোয়া, এখানে গল্পে মায়ের দোয়া বলতে বোঝানো হচ্ছে কলেরা রোগ। চলো নেক্সট কোশ্চেন, শঙ্কররাও খারাট যে ভাষার লেখক, শঙ্কররাও খারাট কোন ভাষার লেখক? 4টে অপশনের মধ্যে কোনটা হয়ে যাবে? 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশন নাম্বার ক, অর্থাৎ মারাঠি। শঙ্কররাও খারাট মারাঠি ভাষার লেখক। পরে কোশ্চেন, এখন আমাদের একে অপরকে লাগবে, যে কারণে একে অপরকে লাগবে তা হলো, 4টে অপশন দেখো খুব ইম্পর্টেন্ট, আমাদের একে অপরকে লাগবে কেন? উত্তর হবে ঘ, অর্থাৎ ধুয়ে মুছে আগুন বানাবার জন্য। ধুয়ে মুছে আগুন বানাবার জন্য আমাদের এক হাত, মানে দুটো হাত এক করতে হবে, অর্থাৎ একে অপরকে কিন্তু আমাদের লাগবে যাতে ধুয়ে মুছে আগুন বানাতে পারি। পরের কোশ্চেন 25 নম্বর প্রশ্ন, আমরা আবার সেরকম এক জুড়ি কবিতায় এই আমি বৈশিষ্ট্যটি বা এই জুড়ির যে বৈশিষ্ট্যগুলি কবি তুলে ধরেছেন তার সঠিক ক্রমটি হলো, সঠিক ক্রম কোনটা হবে? দেখো, যারা স্থানে অস্থানে বেঁচে পড়তে এসেছে, যারা কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াতে পারে, পাথরে পাথরে ফাটল যারা বানাতে পারে। তো ওইখানে 4টে অপশান রয়েছে। 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক, অর্থাৎ প্রথমে 2, তারপর 1, তারপর 3, তারপর 4। স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু একবার দেখে নাও অথবা ভিডিওটা পজ করে ভালো করে বুঝে নাও। প্রথম 2, তারপর 1, তারপর 3, তারপর 4। ওকে, এগুলো কিন্তু ক্রম, সঠিক ক্রম, কবিতার ক্রম অনুযায়ী। চলো পরের কোশ্চেন 26, মাতৃভাষা শেখানোর পদ্ধতি, অন্য ভাষা শেখার পদ্ধতি উদ্ভাবন, অনুবাদ নীতি, লিপি প্রণালীর উদ্ভাবন, পরিমার্জনা ও সংশোধন, বানান সংস্কার থেকে শুরু করে ভাষা পরিকল্পনার দিক থেকে রাষ্ট্রভাষা ও সংযোগের ভাষা ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে সমাজ ভাষা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা, সেই শাখাটির নাম কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে দেখো। 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর যাবে, উত্তর হবে ক, অর্থাৎ প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞান। যে ভাষাবিজ্ঞান কী করে? মাতৃভাষা শেখানোর পদ্ধতিকে আলোচনা করে, অন্য ভাষা শেখার পদ্ধতি উদ্ভাবন করে, অনুবাদ নীতি আলোচনা করে, লিপি প্রণালী উদ্ভাবন করে, পরিমার্জন করতে পারে, সংশোধন করতে পারে, পাশাপাশি বানান সংস্কার সমস্ত প্রয়োগ করে দেয়। তো এটাই হচ্ছে প্রয়োগমূলক সমাজ ভাষাবিজ্ঞান। চলো নেক্সট 27 নম্বর প্রশ্ন, ভাষা সৃষ্টি ও প্রয়োগে মস্তিষ্কে কোন গোলার্ধ বিশেষ ভূমিকা পালন করে বা বিশেষ ভূমিকা গ্রহণ করে? 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বাম, মস্তিষ্কে বাম দিক, এটা কিন্তু বাম গোলার্ধ বিশেষ ভূমিকা গ্রহণ করে। পরের কোশ্চেন দেখো 28 নম্বর প্রশ্ন, স্টাইল ইজ দ্য ম্যান হিমসেলফ, শৈলী সম্পর্কে উক্ত মন্তব্যের প্রবক্তাকে? 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশন নাম্বার গ, অর্থাৎ বুফো। বুফো হলেন এর প্রবক্তা, মনে রাখবে। নেক্সট কোশ্চেন 29 নম্বর প্রশ্ন, বাক্যের অধিগ্রহণ এবং অধগঠন দুই স্তরের শব্দগত, অন্বয়গত, শব্দার্থগত এবং ব্যাকরণগত ড্যাশ সফল প্রয়োগেই শৈলীর স্বাতন্ত্র্য গড়ে ওঠে। তো কী হবে? 4টে অপশানের মধ্যে দেখো 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি? 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিচ্যুতি। এই বিচ্যুতির মাধ্যমে কিন্তু সফল প্রয়োগে শৈলীর স্বাতন্ত্র্য গড়ে ওঠে। নেক্সট কোশ্চেন 30 নম্বর প্রশ্ন দেখো, ডায়াগ্রাম বা চার্ট দেখে সঠিক বিকল্পটি তোমাদের বেছে নিতে হবে। এরকম ডায়াগ্রামও তোমাদের পরীক্ষা একটি আসবে, তো চিন্তার কিছু নেই, দেখে নাও। তো দেখো বলা হয় যে অঘোষ অল্পপ্রাণ, উষ্ণধ্বনি, ঘৃষ্টধ্বনি, ঘোষ মহাপ্রাণ। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার গ। দেখো 1 নম্বর মিথ্যা, 2 নম্বর সত্য, 3 নম্বর মিথ্যা এবং 4 নম্বর সত্য। তাহলে অঘোষ অল্পপ্রাণ,
অঘোষ অল্প প্রাণ এটা কিন্তু হয়ে যাচ্ছে মিথ্যা। ওকে, প ট ছ এগুলো কিন্তু নয়, অঘোষ অল্প প্রাণ নয়, তাহলে এগুলো হয়ে গেল মিথ্যা। চলো নেক্সট বলা আছে উষ্ণধ্বনি, তাহলে এটা কিন্তু কি হবে, উষ্ণধ্বনি দন্তস্ব পেটকার মধ্যস্ব তালবস্য হ, এগুলো উষ্ণধ্বনি বটে, তাহলে এগুলো সত্য হলো, তাই 2 নম্বর হলো সত্য। আচ্ছা ঘিষ্টধ্বনি চ ছ ল এগুলো কিন্তু ঘিষ্টধ্বনি নয়, আর ঘোষ মহাপ্রাণ এটা কিন্তু সত্য। ভ ঘ ধ এগুলো কিন্তু ঘোষ মহাপ্রাণের পর্যায়ে পড়ছে, অর্থাৎ কি দেখতে পেলাম, অপশন নাম্বার গটা মিলিয়ে নাও তোমরা। ওকে, চলো আমরা চলে আসবো নেক্সট 31 নম্বর প্রশ্ন, আর কয়েকটি প্রশ্ন আছে, তারপরেই তোমরা জানাবে তোমরা কতগুলো পারছো। দেখো সম্পূর্ণ সিলেবাস থেকে আলোচনা করছি, তাই তোমাদের প্রশ্নগুলি একটু কঠিন লাগতে পারে। দেখো দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গঠিত যুক্তধ্বনির সংখ্যা কটি? দেখো দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গঠিত যুক্তধ্বনির সংখ্যা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি? উত্তর হয়ে যাবে, দেখো 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 28টি। দেখো দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে যে যুক্তধ্বনি আছে সেটি টোটাল হচ্ছে 28টি, মনে রাখবে, অর্থাৎ অপশন নাম্বার খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 32 নম্বর প্রশ্ন, পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে কি বলে? পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে কি বলে? মনে রাখবে গুচ্ছধ্বনি, এগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমাদের স্টার মার্ক করে দাও এবং তোমরা বইয়ে লিখে নাও, খাতায় লিখে নাও। পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলে গুচ্ছধ্বনি। চলো নেক্সট 33 নম্বর প্রশ্ন, সন্দেশ শব্দের অর্থ পরিবর্তনের ধারা, সন্দেশ শব্দের অর্থ পরিবর্তনের ধারাটি হলো, দেখো 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি? 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অর্থের সংশ্লেষ, অর্থের সংশ্লেষ বলে। ওকে, অপশন নাম্বার খ, অর্থ পরিবর্তনের ধারাকে বলে অর্থের সংশ্লেষ। দেখো সন্দেশ, আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই, সন্দেশ শব্দের অর্থ পরিবর্তনের ধারা। দেখো সন্দেশ, আগে সন্দেশ শব্দের অর্থ ছিল কি? সন্দেশ শব্দের অর্থ কি? বার্তা বা মেসেজ। আগে সন্দেশ শব্দের অর্থ ছিল মেসেজ বা বার্তা, কিন্তু এখন সন্দেশ শব্দের অর্থ কি? মিষ্টি। এখন সন্দেশ বললে আমরা মিষ্টিকেই চিনি, তো এই কারণে শব্দের পুরো একবারে অর্থের সংশ্লেষ ঘটে গেছে। ওকে, অর্থের সংশ্লেষ ঘটেছে, অর্থাৎ পুরো অর্থ পরিবর্তন হয়ে গেছে, তো এটাকে বলা হচ্ছে অর্থের সংশ্লেষ, মনে রাখবে। চলো নেক্সট, তিসরাসে শব্দ বিন্যস্ত থাকে কী রকমভাবে? বর্ণানুক্রমিক, শব্দ অনুক্রমিক, নাকি কীভাবে? দেখো মনে রাখো, তিসরাস 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার গ, অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ। অর্থাৎ কি বললাম, তিসরাসে শব্দ বিন্যস্ত থাকে বিষয় অনুক্রমিক, মনে রাখবে, অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ। চলো 35 নম্বর প্রশ্ন, অন্ন শব্দের আদি অর্থ হলো যে কোনো খাদ্য। হ্যাঁ অবশ্যই, অন্ন জল, তো অন্ন শব্দের আদি অর্থ যে কোনো খাদ্য, তো পরিবর্তিত অর্থ হচ্ছে ভাত। অন্ন বলতে আমরা এখন কি বুঝি? ভাতকেই বুঝি। তো এটা কিসের উদাহরণ? 4টে অপশন তোমাদের রয়েছে। বিবৃতি 3 বলছে এটি অর্থের সংকোচের উদাহরণ। উপরোক্ত বিবৃতি দুটির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তর তোমাদের বার করতে হবে। 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার গ, অর্থাৎ বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই কিন্তু সত্য। এটা একদম অর্থের সংকোচের উদাহরণ, কারণ অন্ন শব্দের আগে অর্থ কী ছিল? যে কোনো খাবার, যে কোনো খাবার। ওকে, কিন্তু এখন সেটা ভাত হয়েছে, অর্থাৎ আগে কি যে কোনো ছিল, এখন কমে গেল, তাহলে এটা কি হচ্ছে? অর্থের সংকোচ হয়ে গেল। তাহলে অপশন নাম্বার কোনটা হচ্ছে? তাহলে দেখো বিবৃতি 1 এবং বিবৃতি 2 দুটোই সঠিক, অর্থাৎ অপশন নাম্বার গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝেছো? চলো নেক্সট কোয়েশ্চেন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে দেখো। দেখো 4টে অপশন দেখো, বলো। 36 নম্বর প্রশ্ন, দেখো প্রথম কয়ারের সঙ্গীতের প্রবর্তক, তো 4টে অপশন রয়েছে, তোমরা একবার চেষ্টা করো, তারপর আমি তোমাদের মিলিয়ে দিচ্ছি। দেখো প্রথম কয়ার সঙ্গীতের প্রবর্তক হয়ে যাবে সলিল চৌধুরী, মনে রাখবে, প্রথম কয়ার সঙ্গীতের প্রবর্তক হবে সলিল চৌধুরী, অর্থাৎ একের সাথে হয়ে যাবে বি। নেক্সট, হাফ আগ্রাই গানের প্রবর্তক কে? হাফ আগ্রাই গানের প্রবর্তক হয়ে যাবে মোহন চাঁদ বসু, অর্থাৎ অপশন নাম্বার সি, হাফ আখড়াই গানের প্রবর্তক মোহন চাঁদ বসু। নেক্সট, জুরি গানের প্রবর্তক কে? দেখো জুরি গানের প্রবর্তক আর দুটো কিন্তু অপশান রয়েছে, মদন মোহন চট্টোপাধ্যায় নাকি রঘুনাথ রায়। জুরি গানের প্রবর্তক হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ মদন মোহন চট্টোপাধ্যায়, এবং 4 নম্বর হচ্ছে বাংলাদেশে প্রথম খেয়াল এর সূচনা করেছেন রঘুনাথ রায়, অর্থাৎ অপশন নাম্বার ডি। আশা করি বুঝতে পেরেছো, তোমরা নোটস করে নাও। 37 নম্বর প্রশ্নটা একটু দেখো, তোমরা বুঝতে পারবে কিনা। তো এখানে একটু আমাদের প্রবলেমের জন্য দেখো, বিবৃতি 1 তোমাদেরকে আমি বলেছি, মুখে বলেছি, দেখে নাও, ছবিটা হয়তো ভালো বুঝতে পারবে না। যাই হোক, দেখো বলা হয়েছে ফিউশন মিউজিকের জন্মদাতা, এখানে বলছে পণ্ডিত রবিশঙ্কর, 1 নম্বর বিবৃতি বলেছে। বিবৃতি 2 বলেছে প্রথম নেপথ্য গানের সূত্রপাত হয় 1945 সালে, ঠিক আছে, ভাগ্যচক্র ছবিতে। বিবৃতি 3 বলছে এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে, এই গানটি সবাই শুনেছো, তো এটা লিখেছেন সন্ধ্যা মুখোপাধ্যায়, গেয়েছেন। ওকে, আর বিবৃতি 4 বলছে রাগপ্রধান গানের নামকরণ করেন সুরেশচন্দ্র চক্রবর্তী। খুব ভালো করে তোমরা দেখো, এরপর অপশানগুলো দেখো।
এখানের মধ্যে কোনটি ঠিক, 1 2 মানে কোনটা হবে? তো এটা কত নম্বর প্রশ্ন? অবশ্যই 37 নম্বর প্রশ্ন। 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা অবশ্যই বলো, কমেন্ট করে জানাও। ওকে, তো আমি তোমাদেরকে বলেছি অপশন হয়ে যাবে অপশন গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1টা সত্য, 2টা মিথ্যা, 3টা মিথ্যা, 4টা সত্য, মিলিয়ে নাও। অপশন নাম্বার গ, 1টা হয়ে যাবে সত্য, অর্থাৎ হ্যাঁ ফিউশন মিউজিকের জন্মদাতা কিন্তু রবিশঙ্কর, পণ্ডিত রবিশঙ্কর, একদম ঠিক। 2টা মিথ্যা, অর্থাৎ এই মন যোজনায় প্রথম নেপথ্য গানের সূত্রপাত করেছিলেন 1945 সালে ভাগ্য চক্রচুপি, এটা কিন্তু ভুল। এই মন যোজনায় অঙ্গভিজে গানটি গেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়, এটা কিন্তু একেবারেই ভুল। এবং রাগ প্রধান গানের নামকরণ করে সুরেশচন্দ্র চক্রবর্তী, এটাও কিন্তু সত্য, এটা অবশ্যই সত্য। চলো 38 নম্বর প্রশ্ন দেখো। ফ্রয়েড সাহেবের ছাত্রস্থানীয় হলেও মনস্তত্ত্বের অধিকারী বা এই কিংবদন্তি পথিকৃতের সঙ্গে সহমত পোষণ করতে দ্বিধা করেননি তিনি। নিজেদের মধ্যে 20 বছর কথাবার্তা চালিয়ে ফ্রয়েড ব্রোস করসপন্ডেন্স তৈরি করেছিলেন। করসপন্ডেন্স মনোবিশ্লেষণের ওপর বাংলা ভাষায় লেখা তার প্রথম বইয়ের নাম হচ্ছে স্বপ্ন। মনোবিদ্যার আধুনিক পরিভাষা নির্মাণে অন্যতম প্রতীকী ছিলেন তিনি কে? 4টা অপশনের মধ্যে কোনটা হবে? অবশ্যই দেখো তোমরা ভাবো, 4টা অপশনের মধ্যে এটা মনে রাখবে, গিরীন্দ্র শেখর বসু, অর্থাৎ অপশন নাম্বার গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যার প্রথম বইয়ের নাম ছিল স্বপ্ন। এরপর হচ্ছে 39 নম্বর প্রশ্ন। 39 নম্বর প্রথমে দেখো তোমাদের এটা রয়েছে, তো কোনটার সাথে কোনটা হবে? দেখো লাল মাধব মুখোপাধ্যায়, এটার সাথে কোনটা হবে? স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, কোনটা হবে? তো চলো মিলিয়ে দেখিয়ে দিই, তোমরা নোটস করতে থাকো। দেখো স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী আমরা সবাই জানি কিন্তু কালাজ্বরের প্রতিষেধকের আবিষ্কারক তিনি। ওকে, আচ্ছা লাল মাধব মুখোপাধ্যায়, দেখো 4টা অপশনের মধ্যে কোনটা হবে? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। দেখো লাল মাধব মুখোপাধ্যায় ছিলেন কিন্তু IMA এর প্রতিষ্ঠাতা অর্থাৎ সহসভাপতি। IMA এর প্রতিষ্ঠাতা তথা সভাপতি ছিলেন লাল মাধব মুখোপাধ্যায়। চুনিলাল বসু, অর্থাৎ অপশন নাম্বার 3, চুনিলাল বসু কী হবে? চুনিলাল বসু তিনি মনে রাখবেন বহুমূত্র যে রোগ সেটা নিয়ে গবেষণা করেছিলেন চুনিলাল বসু। আর নীলরতন সরকার প্রথম বিজ্ঞানসম্মত ট্যানারি এবং সার ও সাবানের কারখানা প্রস্তুত তথা স্থাপন করেছিলেন। মনে রাখবে নীলরতন সরকার এর সাথে জড়িত, অর্থাৎ অপশন নাম্বার বি নীলরতন সরকার, NRS। শেষ তথা আজকের 40 নম্বর প্রশ্ন তথা আজকের শেষ প্রশ্ন দেখো, বিবৃতি। প্রথম প্রশ্ন, গ্রেট বেঙ্গল সার্কাসের প্রতিষ্ঠাতা নবগোপাল মিত্র। বিবৃতি 2 বলছে অ্যাথলেটিক্সের রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান জ্যোতির্ময়ী শিকদার। তো বিবৃতি 3 বলছে ধ্যানচাঁদের লেখা গ্রন্থটির নাম গোল, একদম ঠিক, এটা কিন্তু ঠিক। যাই হোক, এবং বিবৃতি 4 বলছে বাঙালির প্রথম ফুটবল ক্লাব শোভাবাজার ক্লাব। তো 4টা অপশনের মধ্যে কোনটা হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ঘ, অর্থাৎ প্রথমেটা হয়ে যাচ্ছে মিথ্যা, অর্থাৎ দেখো অ্যাথলেটিক্সের রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার জ্যোতির্ময়ী শিকদার, একেবারেই ভুল, মিথ্যা হবে। ধ্যানচাঁদের লেখা প্রথম নাম গোল, একদম এটা সত্য। আচ্ছা বাঙালি প্রথম ফুটবল ক্লাব শোভাবাজার ক্লাব, মনে রাখবে এটা শোভাবাজার ক্লাব, সত্যগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। আর দেখো উপযুক্ত, আর 3 নম্বরটা, হ্যাঁ 4 নম্বরটা কী আছে? 4 নম্বরটা হয়ে যাবে সত্য। তাহলে বাঙালি প্রথম ফুটবল ক্লাব কিন্তু শোভাবাজার ক্লাব, আর ধ্যানচাঁদের লেখা প্রথম কাব্যগ্রন্থটির নাম হলো গ্রন্থটির নাম হচ্ছে গোল, ঠিক আছে। তো অপশন হয়ে যাবে অপশন হয়ে যাবে ঘ, অর্থাৎ ডি এরটা। তো এই ছিল তোমাদের জন্য আজকের আমাদের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ভিডিও। 40টির মধ্যে তোমরা কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও। পরবর্তীতে আমরা এইভাবে আরও কয়েকটি সেট তোমাদেরকে করিয়ে দেবো। তার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, আমাকে ফ্রেন্ড হিসেবে বানাতে হবে। আমাকে ফ্রেন্ড বানাতে হলে চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখো। আর তোমরা যারা এখনও যাদের সিলেবাস শেষ হয়নি, তোমরা অধ্যায়ভিত্তিক সাজেশনগুলি আমাদের দেখতে পারো। 2টো আলাদা প্লেলিস্ট তোমাদের জন্য বানিয়ে দেওয়া হয়েছে, অধ্যায়ভিত্তিক সাজেশন এবং মডেল প্রশ্ন ও উত্তর। তো তোমরা দুটোই কিন্তু দেখতে থাকো। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যে চ্যানেলে আছো এই চ্যানেলে কিন্তু চলে আসবে হোম স্ক্রিনে প্লেলিস্ট অপশানে ক্লিক করবে। প্লেলিস্ট অপশানে ক্লিক করলে ক্লাস 12 সেমিস্টার 3 বাংলা প্রশ্নপত্র ও উত্তর দেখতে পাচ্ছ। তো এখানে আমরা কিন্তু 2টি থেকে ভিডিও আমরা আপলোড করেছি, আরও ভিডিও কিন্তু আসছে। তো এই প্লেলিস্টেতে তোমাদের আপডেট হবে, এই প্লেলিস্টটা তোমরা সেভ করে রাখো। এবং দেখো একটু নিচের দিকে ক্লাস 12 সেমিস্টার 3 বাংলা, এগুলো অধ্যায়ভিত্তিক সাজেশন। এই অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো তোমরা ফলো করে তারপরে এই মডেল প্রশ্ন কিন্তু ফলো করো, সাজেশন প্রশ্নপত্র ও উত্তর, তোমরা 100% পরীক্ষায় সফল হবে এবং অনেকটাই কিন্তু তোমরা কিন্তু নাম্বার তোমাদের বাড়বে। তো অবশ্যই এই ভিডিওটা তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও। তোমাদের সাথে ছিলাম আমি সুরজিৎ কর্মকার, তোমাদের সুরজিৎ স্যার। আর তোমাদেরকে এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদেরকে শেয়ার করো। তোমাদের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।